অধ্যায় 4 নজরে নজরে। এই ঘটনার পর থেকেই প্রফুল্ল মহাজনের হিসাব রক্ষক হওয়ার পাশাপাশি মহেশ বাণিজ্যের জীবনের অন্যতম লক্ষ্য হয়ে উঠল চারুবালার প্রতিটি পদক্ষেপে নজর রাখা এবং তাকেই দিনুর ওই অবস্থার পেছনে দায়ী বলে প্রমাণ করা। মহেশের এমন আচরণ চারুবালার একদমই ভালো লাগতো না। এ থেকে মুক্তির কি উপায় হতে পারে সে কথাই বারবার ভাবতে লাগলো সে। প্রফুল্লর বাড়িতে কাজের চাপ একদিন এতটাই বেশি ছিল যে লেখালেখি শেষ করতে মহেশের রাত 10টা বেজে গেল। কাজ শেষ করে মহেশ বেরিয়ে গেলে প্রফুল্ল চারুবালাকে বললেন দরজায় তালা লাগিয়ে দিতে। দিনু মারা যাওয়ার পর থেকে তার জায়গায় নতুন কাউকেই তিনি এখনো পর্যন্ত নিয়োগ করেননি। রাস্তায় এসে দাঁড়ালো মহেশ বাণিজ্যে। অনেক রাত হয়েছে, শীতটাও বেশ জাঁকিয়ে পড়েছে। আজ আবার সে টর্চটাও সঙ্গে আনেনি। তাতে অবশ্য অসুবিধে নেই, রাস্তাঘাট সবই তার চেনা। শীতকালে সাপখোপেরও খুব একটা ভয় নেই, অন্ধকারে পথে হোঁচট খাওয়ার ভয় এই যা। এগিয়ে চলল মহেশ। তার বাড়িটা কিছুটা দূরে। প্রফুল্লর বাড়ি যেখানে, সেখান থেকে একদম উল্টো প্রান্তে। মাঝে দত্তদের পুকুর আর বাঁশবাগান পেরিয়ে তাকে যেতে হবে। ঠান্ডা হাওয়াটা গায়ে লেগে যেন ছুরির মতন কেটে যাচ্ছে। চাদরটা ভালো করে জড়িয়ে নিল মহেশ। গুনগুন করে গান গাইতে গাইতে দত্তদের পুকুরটা সবেমাত্র পেরিয়েছে। হঠাৎ তার মনে হলো অনতিদূরের বাঁশঝাড়টা কেমন যেন নড়ছে। অন্ধকারে চোখটা সয়ে এসেছিল মহেশের। একবার চোখ কচলে আবার তাকালো। হ্যাঁ, সত্যিই নড়ছে। কি ব্যাপার? এত জোরেও তো হাওয়া দিচ্ছে না। কুকুর শিয়াল এতটা জোরে বাঁশ গাছ নাড়াবে? সাথে সাথে একটা শিয়ালের ডাক কানে এলো মহেশের। এতক্ষণ থমকে দাঁড়িয়ে পড়েছিল মহেশ। শিয়ালের ডাকটা কানে আসতেই আশ্বস্ত হলো সে। শিয়ালের দল হবে হয়তো। আবার এগোতে শুরু করল। বাঁশবনটি সবেমাত্র অতিক্রম করেছে মহেশ। এমন সময় একটা পরিচিত চাপা কণ্ঠস্বর পেছন থেকে ভেসে এলো। মহেশ দাদাবাবু। আচমকা এমন নির্জন জায়গায় এরকম ডাক শুনে একটু চমকে উঠল মহেশ। পরক্ষণে তার মনে হলো এ তো তার চেনা গলা, চারুবালা। ঘুরে তাকালো মহেশ বাণিজ্যে। হ্যাঁ, তার থেকে হাত 10 দূরে একজন মহিলা দাঁড়িয়ে। তার মুখটা ঠিক বোঝা যাচ্ছে না, তবে শরীরের গড়ন বলে দিচ্ছে এটা চারুবালাই। মহেশ বেশ গম্ভীর স্বরে বলল, কি ব্যাপার চারুবালা, তুমি এখানে? চারুবালা কোনো জবাব না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। মহেশ ভ্রু কুঁচকে বলল, কি হলোটা কি? হ্যাঁ, প্রশ্ন করলাম তো, উত্তর দিচ্ছ না কেন? কি করছো এটা কি এখানে? বলতে বলতে মহেশ ধীরে ধীরে চারুবালার দিকে এগিয়ে যাচ্ছিল। সে যখন চারুবালার অনেকটা সামনে এসে পড়েছে, আচমকা চারুবালার অন্ধকারে ঢাকা মুখটা যেন দপ করে উজ্জ্বল হয়ে উঠে দৃশ্যমান হলো মহেশের কাছে। এ কি? এ তো চারুবালা নয়। তাহলে তাহলে এ কে? সেই ভাবনা মনে আসতেই মহেশের সারা শরীরে যেন একটা শিহরণ খেলে গেল। এই মুখ তার মনে পড়েছে, সে চিনতে পেরেছে। আর সাথে সাথেই তার মনে পড়ে যাচ্ছে কয়েক বছর আগের একটা ভয়ঙ্কর ঘটনা।